বাংলাদেশের রাজনীতিতে নতুন করে একটি হইচই শুরু হয়েছে। হইচইটা কি নিয়ে? জাতীয় নির্বাচনের আগে পুরো জাতিকে পথ দেখাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির। দর্শক, বাংলাদেশ সরকার একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। যদিও অন্তর্বর্তী সরকার এবার বের হয়ে আসলো থলির বিড়াল জামায়াতের আমিরকে নিয়ে রাষ্ট্রপতির চক্রান্ত ভাস। তারেক রহমানের সাথে সমঝোতার পথে আওয়ামী লীগ, বিএনপির সাথে মিলে কাজ করতে চায় হাসিনা, গোপন ষড়যন্ত্র ভাস। তারেকের কথা এখন বিএনপি তো কার্যকর হচ্ছে না। গণভোট নিয়ে তারেক জিয়ার নাটকীয়তা ফাঁস করে দিয়েছে মির্জা আব্বাস। থেকে মোকাবেলা করার সাহস নাই, পিছন থেকে এখন আমার পিছনে লেগেছে বগলের তলের ইনখিলাফি, আর আপনি দিবেন বাংলাদেশ দুর্নীতিমুক্ত করে। আজ ময়মনসিংহের জামাতে আমিরের খুবই খারাপ অবস্থা হয়েছে। বিএনপি কর্মীরা প্রতিশোধ নেয় জামাতে আমিরের উপর থেকে। এই মুনাফেকদের কোনোদিন কোনো কালে বাংলাদেশে ক্ষমতা আসতে দেওয়া হবে না। আগামী দিনে আওয়ামী লীগের রাজনীতি থাকবে কি থাকবে না সেই কথা 1400 শহীদ পরিবারকে সিদ্ধান্ত নিতে হবে। আরেকটা যুদ্ধের প্রয়োজন হয়, আবার শাপলা চত্বরে যেতে কারা কারা প্রস্তুত? বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে উদার সংস্কারের প্রবক্তা হিসেবে দেখা হয়, কিন্তু আমাদের হাতে আসা তথ্য বলছে তিনি বাংলাদেশের জনগণের জন্য নয়, বরং প্রতিবেশী রাষ্ট্র ভারতের গোয়েন্দা সংস্থার জন্য কাজ করছেন। জামাত ইসলামের শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর 3 আসনে জামাত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন। প্রিয় দর্শক, বর্তমান বাংলাদেশের নির্বাচনীয় প্রেক্ষাপট নিয়ে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য নিয়ে হাজির হয়েছি। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজগুলো কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো প্রিয় দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন আজকের ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো। তো প্রিয় দর্শক, চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে ভিডিওর সকল বিস্তারিত আলোচনা দেখে আসি। বাংলাদেশের রাজনীতিতে নতুন করে একটি হইচই শুরু হয়েছে। হইচইটা কি নিয়ে? জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তিনি হঠাৎ করে এমন একটা কাণ্ড ঘটিয়ে বসলেন, এটা একেবারে আকাশ কুসুমের মতো, কেউ চিন্তাও করতে পারেনি, কল্পনা করতে পারেনি। এমনকি যাকে উদ্দেশ্য করে তিনি এই বক্তব্যটি ছুড়ে দিয়েছেন তিনিও কল্পনা করতে পারেননি, অপ্রস্তুত হয়ে গেছেন। কারণ তিনি কখনো ভাবতেই পারেন নাই যে এরকম একটা ছক্কা হাঁকাতে পারেন শুভ্র শ্বশ্রুমণ্ডিত লোকটি। কি বলেছেন? তিনি হঠাৎ করে তারেক রহমানের উদ্দেশ্যে বলে ফেললেন যে আসুন, ব্যক্তিগত আক্রমণ নয়, কাদা ছোড়াছুরি নয়, আমরা ওপেন ডিবেট করি। উন্নত বিশ্বে আমেরিকা, ভারত, কানাডা, লন্ডন এই সমস্ত দেশে যেরকম নির্বাচনের আগে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা একটি উন্মুক্ত স্থানে জনগণকে একত্রিত করে তারা নিজেদের পক্ষের যুক্তিগুলো উপস্থাপন করে এবং অপর পক্ষের যুক্তিগুলো খণ্ডন করে, এতে জনগণ পরিষ্কারভাবে বুঝতে পারে কার রাজনীতির ঝুলিতে কি রয়েছে, জনগণের জন্য কারা কতটুকু কাজ করতে চাচ্ছে। শফিকুর রহমান এরকম একটি বল ছুড়ে দিলেন তারেক রহমানের দিকে যে আর ধানাই পানাই করলে কাজ হবে না, আসুন ওই সমস্ত গোলাবাজি বক্তব্য বিবৃতি বাদ দিয়ে উন্মুক্ত স্থানে বাংলাদেশের সমস্ত বুদ্ধিমান মানুষদেরকে নিয়ে, সুশীল সমাজের লোকদেরকে নিয়ে, সাংবাদিকদেরকে নিয়ে আমরা একে অপরের যুক্তিগুলো খণ্ডাই এবং সেখানে কে কি করতে চাচ্ছে, কার পরিকল্পনায় কি রয়েছে, জনগণের জন্য কে কতটুকু কাজ করতে চায়, আমরা আমাদের প্ল্যান দেব, জনগণের সামনে আমাদের পরিকল্পনা উপস্থাপন করব, আমরা জনগণের সামনে ভবিষ্যতের কথা বলবো। যে ভবিষ্যতের কথা বলতে পারবে সে জয়ী হবে। এইখান থেকেই জনগণ সিদ্ধান্ত নেবে কাকে তারা বেছে নেবে, কাকে তারা আগামী দিনের জন্য তাদের রাষ্ট্রনায়ক নির্বাচিত করবে, তাদের নেতা নির্বাচিত করবে। এখন এই বক্তব্যের পরে বিএনপির ভিতরে তো অবস্থা খারাপ, কারণ এটার জন্য প্রস্তুত নয়। বিএনপি এই মুহূর্তে এই ধরনের ডিবেটে অংশ নেবার মতো মেধা, যোগ্যতা, যুক্তি এবং রাজনৈতিক পরিপক্কতা এর কোনোটাই এই মুহূর্তে বিএনপির ভিতরে নাই। এবং তারেক রহমান, শফিকুর রহমানের সাথে এই যুক্তিতে কোনো মতো অবস্থায় তারা এক জায়গায় বসে ডিবেট করতে যাবে না। কেন যাবে না? যাবে না এই কারণে, শফিকুর রহমান তার যুক্তিতে যে বিষয়গুলো আনতে পারেন এবং নিশ্চিতভাবেই সেগুলো আনবেন, সেটি তারেক রহমানের জানা। তিনি আনবেন দুর্নীতির বিষয়টি আনবেন, তিনি চাঁদাবাজির বিষয়টি আনবেন, তিনি ঋণ খিলাপির বিষয়টি আনবেন, তিনি ব্যাংক লুটের বিষয়টি আনবেন, তিনি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বিষয়টি আনবেন, তিনি বাজার ব্যবস্থার বিষয়টি আনবেন, তিনি অর্থনৈতিক অবস্থা কেমন হবে সেই বিষয়টি নিয়ে আসবেন। এই সবগুলো একত্রিত করে বাংলাদেশের মানুষের জন্য আগামী 5 বছরে তিনি কতটুকু চাঁদাবাজি বন্ধ করতে পারবেন, কতটুকু দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে পারবেন, নারী নিপীড়ন কতটুকু বন্ধ করতে পারবেন, এই সবগুলো বিষয় তিনি সামনে নিয়ে আসবেন। আর এইখানেই ঘটবে বিএনপির চরমভাবে ভরাডুবি। কারণ বিগত বেশ কিছুদিন ধরে বিএনপি যে হারে জামাতের নারী নেত্রীদেরকে হেনস্থা করেছে তার ভিডিও ডকুমেন্টস সব তো আছে। কোথায়, কোন সময়, কার নেতৃত্বে কোন কোন নারীকে হেনস্থা করছে, কোন নারীর মাথার উপরে কোপ মেরেছে, কোন নারীর তলপেটের উপরে লাথি মেরেছে, কোন নারীর হিজাব ধরে টান দিয়েছে, কোন নারীকে রাস্তায় ফেলে পিটিয়েছে, এই সবগুলো ডকুমেন্টস আছে। অপরদিকে কোন কোন জায়গায় চাঁদাবাজি হচ্ছে, কে চাঁদাবাজি করছে, এর সাথে জড়িত কে, কোন নেতা চাঁদাবাজিটা নেতৃত্ব দিচ্ছে, এই ডকুমেন্টস তার কাছে আছে। বিএনপি যাদেরকে নমিনেশন দিয়েছে এর ভিতরে কে কে ঋণ খিলাপি আছে, কে কে ব্যাংক ডাকাত আছে, কার কোন ব্যাংকে কত টাকা ঋণ নিয়ে আর সেই ঋণ পরিশোধ করছে না, জনগণের টাকা নিজের পকেটস্থ করেছে,
এই তথ্যগুলো সব তার কাছে আছে। জুলাই গণঅভ্যুত্থান ঘটেছে, এই জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে যে সংস্কার বাংলাদেশে দরকার, এই সংস্কার কমিশনের প্রস্তাবে রাজি হবার পরেও বিএনপি কোথায় কোথায় না ভোটের পক্ষে ক্যাম্পেইন চালিয়েছে এবং সংস্কার প্রশ্নে তাদের অবস্থান কি, এটি পরিষ্কারভাবে তুলে ধরবেন ডকুমেন্টস আকারে। তাহলে এইগুলোর জবাব বিএনপির কাছে নাই, তো কোনো জবাব নেই। অপরদিকে তারেক রহমানের কাছে শুধু একটি যুক্তি আছে, সেটা জামাত ইসলাম স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছে, ৭১-৭১ মা বোনের ইজ্জত লুণ্ঠনকারী। এইগুলো বাংলাদেশের মানুষ দৃঢ়ভাবে সিদ্ধান্ত নিয়েছে এবং তারা তাদের এখন যারা ভোট দেবে তাদের বয়স সাধারণত 30 বছরের ভিতরে। এই ছেলেগুলো মানে বড় হয়েছে এইটা শুনে শুনে যে যারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেছে তারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে চাঁদাবাজি করেছে, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে তারা মানুষ হত্যা করেছে, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে তারা ফ্যাসিবাদ কায়েম করেছে, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে তারা গুম খুন নির্যাতন ইত্যাদি করেছে, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে তারা বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রলীগের রাম রাজত্ব কায়েম করে সেখানে র্যাগিং এবং ট্যাগিং এর রাজনীতি দেখেছে। তাহলে তাদের মাইন্ডসেটটা এরকম হয়ে গেছে যে মুক্তিযুদ্ধের চেতনা মানেই মনে হয় ওইগুলো নষ্ট খারাপ করে ফেলেছে একেবারে। সুতরাং এইটা জনগণ আর কখনো গ্রহণ করবে না, কোনোদিন এদেশে আর এই জিনিস প্রতিষ্ঠিত হবে না। এখন বিএনপি পড়েছে উভয় সংকটে। উভয় সংকটটা কি? এখন সে হাও করতে পারছে না, নাও করতে পারছে না। হ্যাঁ যদি করে তাহলে তো ডিবেটের ময়দানে যে প্রচন্ড ভাবে ধরাশায়ী হবে, আর যদি না করে, যদি না বলে, তাহলে অর্থটা দাঁড়াবে কি? বাংলাদেশের মানুষ তো মুহূর্তের ভিতরেই ধরে নেবে যে যুদ্ধের ভয়ে পালিয়ে যাওয়া নেতাকে আমরা আর ভোট দেবো কি করে। বুঝতে পেরেছেন তো বিপদটা কোন জায়গায়? এখন এই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য তারা তাদের যে বুদ্ধিজীবী আছে, ওই ছোট ছোট বুদ্ধিজীবী, এদের বুদ্ধির বহর তো কতটুকু আমরা বুঝতেই পারছি। এই বুদ্ধিজীবীদের স্বর্ণাপন্ন হয়েছে। এর ভিতরে একজন হচ্ছে আমাদের রেজাউল করিম রনি ভাই, টক শোতে অংশগ্রহণ করে, দেখবেন টক শো করে। তাকে লাগাইলো যে রেজাউল বলো তো কি করা যায়, এই জামাতের আমিরকে এখন কি বলে এখন ঠেকানো যায়। বললো আচ্ছা ঠিক আছে, এটা আপনি চিন্তা করেন না, আমি এটা দেখছি। তখন এসে সে একটা পোস্ট দিল যে ঠিক আছে, জামাতের আমিরের সাথে আমরা ডিবেট করতে প্রস্তুত, তবে শর্ত হচ্ছে মিথ্যা কথা বলা যাবে না। মিথ্যা কথা যদি বলে তাহলে জুতা দিয়ে পিটাইয়ে লাল করে ফেলবো। চিন্তা করছেন? আচ্ছা, রেজাউল করিম রনির এইটা যখন মনোপুত হয় না, যে না এত জুৎসই হলো না, তখন চিন্তা করলো তাহলে আর কি করা যায়। ইন দ্য মিন টাইম জামাত আমিরের টুইটার অ্যাকাউন্টটা হ্যাক করে ফেললো, ধরা পড়ে গেছে। আজকে রাষ্ট্রপতির কার্যালয়ে গিয়ে সেখানে যে সারওয়ার আলম নামে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার, ওই মেইল থেকে ফিশিং মেইলটা এসেছিল, সেখানে গিয়ে আজকে জামাতের পক্ষ থেকে অভিযোগ লিখিতভাবে দেওয়া হয়েছে এবং কি ব্যবস্থা তারা নিচ্ছে সেই 24 ঘন্টার ভিতরে সেটি জানতে চাওয়া হয়েছে। এরপরেও এটা নিয়ে তারা ব্যাপক সরগোল যে পাইছি তো একখান কিছু। আচ্ছা, এটা যখন ভেস্তে গেল, এরপরে যেটা হলো, গতকাল চট্টগ্রামে জামাতের আমির গিয়ে একটি বক্তব্য দিলেন। বক্তব্যটায় তিনি কর্নেল অলি আহমেদকে বললেন যে এই চট্টগ্রামের থেকে স্বাধীনতার ঘোষণা এসেছিল। এটা তো তিনি মিথ্যা বলেন নাই, বিএনপি এটা অস্বীকার করেছে। তাহলে বিএনপি এটা যদি অস্বীকার করে, চট্টগ্রাম থেকে জামাত আমির বললেন যে এই চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা এসেছিল, এইটা যদি বিএনপি অস্বীকার করে তাহলে তো শেখ হাসিনা যা বলেছিল তাই, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক নয়। অথচ জামাত আমির কিন্তু কখনোই বলেন নাই যে এই স্বাধীনতার ঘোষক কর্নেল অলি। তিনি বলেছেন এই কর্নেল অলি প্রথম বলেছিল উই রিভোল্ট। উই রিভোল্ট মানে কি? উই রিভোল্ট মানে বিদ্রোহ করা, আমরা বিদ্রোহ করলাম। তাহলে এইগুলো দেখেন এদের লেখাপড়ার দৌড় কতটুকু। আমি লেখাপড়ার দৌড় দিব, লেখাপড়া তারা জানে, যথেষ্টই জানে, এবং উই রিভোল্ট মানে যে বিদ্রোহ, এটিও তারা জানে, কিন্তু তাদের মাথার ভিতরে এটা কাজ করে নেই। মানে জামাত আমিরকে ওইটা পাস করতে হবে, তার যে ডিবেটের আলোচনা, ডিবেটের আহ্বান, ওইটাকে যে কোনো মূল্যে নিচে ফেলতে হবে। জাতীয় নির্বাচনের আগে পুরো জাতিকে পথ দেখাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির। গণভোটের পক্ষে এবং বিভিন্ন অন্যায় অপরাধের বিরুদ্ধে জাতিকে যেভাবে পথ নির্দেশনা দিচ্ছে, যেভাবে রাজপথে সোচ্চার ভূমিকা পালন করছে এবং জনগণকে যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির সচেতন করছে, তাতে নতুন বাংলাদেশ গঠনে শিবির ইতিহাসের অনিবার্য পার্ট অ্যান্ড পার্সেল হয়ে থাকবে। দর্শক, একটু পেছন থেকে আসি। গণভোট নিয়ে বিএনপি নাটক করা শুরু করেছিল, এখনো করছে। তারেক রহমানের মুখে কুলু পাঠা ছিল, গণভোটের পক্ষে একটা শব্দ তিনি উচ্চারণ করছিলেন না। ঠিক সেই মুহূর্তে ডাকসু ভিপি সাদিক কায়েম তারেক রহমানকে থ্রেট দিয়েছেন। এমন থ্রেট দিয়েছেন, তারেক রহমানের ভয়ে কয়েক ঘন্টার মধ্যে গণভোটে হায়ের পক্ষে একথা তিনি বলতে বাধ্য হয়েছেন। কি থ্রেট দিয়েছেন? যে শেখ হাসিনাকে আমরা যেরকম লাথি দিয়ে দিল্লি পাঠিয়ে দিয়েছি, আপনাকেও কিন্তু সেইভাবে ডিল করবেন, মানে আপনিও লাথি খেতে পারেন। তারেক রহমান ভয়ে গণভোটে হায়ের পক্ষে অবস্থান নিতে বাধ্য হয়েছে। বিভিন্ন জায়গায় নারী নির্যাতন হচ্ছে, নারীদের উপর ভয়ানক সন্ত্রাসী হামলা হচ্ছে। বিএনপি, ছাত্রদল, যুবদল, বিশেষ করে যুবদল এই কাজটা বেশি করছে। তারা নারীদের উপর পরিকল্পিত হামলা চালাচ্ছে। তো এই পরিস্থিতিতে নারীদের উপর পরিকল্পিত ভয়ানক হামলার বাস্তবতার আলোকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির রাজপথে সোচ্চার ভূমিকা পালন করছে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের কয়েকটা ডাইমেনশন আছে। একটা হচ্ছে সংগঠন হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির, যার নেতৃত্বে আছেন মহিউদ্দিন খান। এছাড়া ডাকসু অলসো ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির বললে ভুল হবে না, যদিও ডাকসু মানে আলাদা। আপনি শিবির বলেন আর যাই বলেন, ডাকসু মানে সামথিং আলাদা। ডাকসু এবার আরেকটা উদ্যোগ নিয়েছে, আমির জামাত এবং তারেক জিয়ার মধ্যে পলিসি ডিবেটের আয়োজন করতে চায় ডাকসু। যদিও আমরা খোঁজ নিয়েছি, ভয়ে বিএনপি পিছু হটা শুরু করেছে। একজন সায়েন্সের স্টুডেন্ট, একজন এমবিবিএস ডাক্তারের সাথে 3 বার এসএসসি পরীক্ষা দিয়ে পাশ করা কোন রকম, এবং 2 বার ইন্টার পরীক্ষা দিয়ে পাশ করা একজন লন্ডন ফেরত মুফতি কিছুতেই পারবেন না। এটা বুঝতে পেরে তারা বসতে যাচ্ছে না, কিন্তু ডাকসু কিন্তু আয়োজন করতে যাচ্ছে। আর ডাকসু হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি শিবিরের প্রোডাক্ট। ডাকসু আলাদা, কিন্তু ঢাবি শিবিরের প্রোডাক্ট। তো দর্শক, ছাত্রদল যে অব্যাহত সন্ত্রাস করছে, ছাত্রদলের ছেলেরা ক্রিয়েটিভ কোনো ভূমিকা পালন করতে পারছে না।
তারা হাওয়ার পিছনে দৌড়ায়। যেমন আমির জামাতের বিরুদ্ধে মিছিল করে, গালাগালি করে, আমির জামাতকে সাদা শয়তান বলে, কেউ কেউ সাদা কুত্তা বলে। এই গালাগালি করতে পারছে, কোনো ফ্যাক্ট অথবা ক্রিয়েটিভ কিছুই করতে পারছে না, কোনো ফ্যাক্ট উপস্থাপন করতে পারছে না। এর বিপরীতে ছাত্রদলের সন্ত্রাসের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং বার্তা দিচ্ছে। ডাকসু এবং শিবিরের যে ভূমিকা, আমি বিশ্বাস করি তারেক রহমান যদি ভয় পেয়ে থাকে কিছু, এটাকেই ভয় পায়। গ্রামে গঞ্জে জামাত নেতাদের যে প্রতিরোধ, এটা হয়তো কাটিয়ে উঠতে পারবে, কারণ বিএনপির গুন্ডা বাহিনী আছে, এটা বিশ্বাস তার, পারবে না কিন্তু তার বিশ্বাস। কিন্তু যতই গুন্ডা বাহিনী নিয়ে আসুক আর যে বাহিনী নিয়ে আসুক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেদের সাথে তারেক রহমান প্রধানমন্ত্রী হলেও পারবে না। এটা হচ্ছে আসল ভয়। এই জন্য স্পষ্টভাবে জাতিকে জানিয়ে দিতে চাই, সাদিক কায়েমকে তারেক রহমান মারাত্মকভাবে ভয় পায়। তারেক রহমানকে আমার মনে হয় 5 আগস্টের পর একজন লোক ভয় দেখাতে পেরেছে, সাদিক কায়েম। সাদিক কায়েমের থ্রেটে গণভোটে হার হয়ে গেছে, আরো অনেক কিছুই হবে সামনে। চট্টগ্রামে ছাত্রদল নেতা কর্তৃক 7ম শ্রেণীর শিক্ষার্থীকে গণধর্ষণ সহ সারা দেশে বিএনপির অব্যাহত নারী হেনস্থা ও খুনের রাজনীতির প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির বিক্ষোভ মিছিল করেছে। এর আগে ভোলায় যে ছাত্রদলের গণধর্ষণ, এর বিরুদ্ধেও শিবির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, জাতিকে জানিয়ে একটা ছাত্র সংগঠন হিসেবে এটাই তাদের দায়িত্ব। এবং শিবির শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, পুরো শিবিরই ভূমিকা পালন করছে। এখানে আপনারা দেখেছেন যে ফেনীতে পৃথিবীর ইতিহাসে আমার মনে হয় যে ওয়ার্ল্ড অর্ডার চেঞ্জ হয়ে যাবে, পশ্চিমা সভ্যতা ধ্বংসের দিকে এগোচ্ছে। কারণ শিশুদের উপর যে যৌন নির্যাতনের লোমহর্ষক ঘটনা সামনে আসছে অ্যাপস্টাইন ফাইল থেকে, এতে আল্লাহর গজব এই পশ্চিমা সভ্যতা ধ্বংস হয়ে যাবে। মানে ওয়ার্ল্ড অর্ডার একটা পরিবর্তনের মুখে। সেই পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানবাধিকার হরণ, নির্যাতনের সাথে কোনো না কোনো ভাবে জড়িত বিএনপি নেতা আব্দুল ওয়াল মিন্টু। অতএব এই ধরনের নরপিশাচকে কিছুতেই নমিনেশন দেওয়া যায় না। শিবির তার প্রার্থীরা বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ঘোষণা করেছে। অতএব জাতি জানুক, ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির এটা আয়োজন করতে পারে, দেশব্যাপী এটা ছড়িয়ে পড়বে। আরো জাস্ট অ্যাপস্টাইন ফাইলের অর্ধেক পাবলিশ হয়েছে, বাকিগুলো পাবলিশ হচ্ছে ইন প্রসেসিং, তো সামনে এগুলো দেখবেন। তো দর্শক, ভোলা চট্টগ্রামে বিএনপি ও ছাত্রদল কর্তৃক গণধর্ষণ সহ সারা দেশে বিএনপির অব্যাহত নারী হেনস্থা খুনের রাজনীতির প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির বিক্ষোভ মিছিল করেছে। তো দর্শক, বিএনপি বাংলাদেশের সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে আর নারীদের নিরাপত্তার দায়িত্ব নিচ্ছে শিবির। যেখানে শিবিরের প্রভাব আছে সেখানে নারীরা একদম ডিমের মধ্যে কুসুম যেরকম নিরাপদ থাকে ওইভাবে নিরাপদ। আপনি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো ইফটিজিং নেই, কোনো নারী হয়রানি এটাকে কল্পনা করতে পারে না। যে 5 বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, এইসব বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রদল সন্ত্রাস করবে, নারীদের নির্যাতন করবে, ইফটিজিং করবে, এটা তারা কল্পনা করে না। শিবির যে মারবে তারা, যা শিবির আছে বলে তারা এটা করার সাহস কিছুতেই করে না। কিন্তু যেখানে শিবির ক্ষমতায় নাই, যেমন টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, এইসব জায়গায়, সেখানে কিন্তু নারীদের নির্যাতন করে, গণধর্ষণ থেকে শুরু করে নারী হত্যার মতো ঘটনা গাজীপুরে বিএনপি ছাত্রদল ঘটিয়েছে। বিক্ষোভ মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন হল প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যে সেই সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা নারাই তাকবীর, আল্লাহু আকবার, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ, সবাই মিলে করবো কাজ, লন্ডন যাবে চাঁদাবাজ। ভেরি সিগনিফিকেন্ট স্লোগান যে লন্ডন যাবে চাঁদাবাজ। তারেক রহমানকে শিবির, যদি তারেক রহমান সন্ত্রাস না থামায়, শিবির তারেক রহমানকে আবার লাথি দিয়ে লন্ডনে পাঠিয়ে দেবে। তারেক রহমান মাইন্ডেড। শিবির কি হাসিনা দেখেছে? খাম্বা চুরি করে লন্ডন যাবে চাঁদাবাজ, নেতা করে খাম্বা চুরি, কর্মী ধরে গলায় চুরি, বিএনপিকে দিলে ভোট খুন হবে রোজ রোজ, বাঁশের লাঠি তৈরি করো, নিপীড়কদের দমন করো, বিএনপির মূলনীতি ধর্ষণ, খুন, দুর্নীতি এবং বোরখা আমার মায়ের পোশাক খুলে নেবে সাধ্যকার, ইত্যাদি ইত্যাদি স্লোগান দেয়। শিবির নারীদের রক্ষক হিসেবে, নারীদের প্রোটেক্টর হিসেবে ভূমিকা পালন করছে আল্লাহর রহমতে, করবে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান বলেন, 5 আগস্টের গণঅভ্যুত্থানের পর আমরা দেখেছি একটি রাজনৈতিক দল এমন কোনো অপরাধ নেই তারা করে নাই। চাঁদাবাজি, গাঁজাবাজি, নারী হেনস্থা থেকে শুরু করে প্রত্যেকটি অপরাধের সাথে তারা জড়িত। যাদের হাতে তাদের কর্মী নিরাপদ না, তাদের হাতে বাংলাদেশও নিরাপদ না। তিনি আরো বলেন, 5 আগস্টের পর তারা 63টার উপরে ধর্ষণ করেছে। শিবিরের কাছে কয়টা ধর্ষণ করেছে, কয়টা খুন করেছে, কয় জায়গায় রক কেটেছে, ছাত্রদল কিন্তু রক কাটা, এটা কিন্তু রক কাটে, যারা জানেন না তাদের অবগতির জন্য জানাচ্ছে। শিবির সব তথ্য প্রমাণ নিয়ে রাজপথে নেমে জাতিকে জানিয়ে দিয়েছে। এবং ওই যে 91% সহিংসতার সাথে বিএনপি জড়িত, সেই রিপোর্ট এটাও জানিয়ে দিয়েছে। অতএব এখন পুরো জাতিকে পথ দেখাচ্ছে শিবির, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে। অতএব ক্ষমতায় যারা আসুক, শিবির আছে এবং থাকবে, এবং শিবিরের নেতৃত্বে নতুন বাংলাদেশ টুডে টুমরো হবে। দর্শক, বাংলাদেশ সরকার একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। যদিও অন্তর্বর্তী সরকারের এত বড় সিদ্ধান্ত নেওয়া উচিত কিনা, যখন নির্বাচনের আর মাত্র 8 দিন বাকি, নতুন সরকার এসে এই সিদ্ধান্তগুলো নিতে পারতো কিনা, নতুন সরকারের জন্য একটা সুপারিশমালা তৈরি করে যেতে পারতো কিনা সরকার, এরকম প্রশ্ন যখন রয়েছে, তখন লোক দেখানো কিংবা পরবর্তী সরকারকে বাধ্য করার বহু সিদ্ধান্ত একের পর এক শেষ সময়ে এসে বর্তমান সরকার নিচ্ছে। এবং তার মধ্যে আরেকটি বড় সিদ্ধান্ত হচ্ছে সরকার র্যাব নামক যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান বিলুপ্ত ঘোষণা করেছে। অর্থাৎ র্যাব বলে আর কিছু থাকবে না। এখন থেকে এই প্রতিষ্ঠানের নাম হবে অন্য কিছু, র্যাবের কোনো অস্তিত্ব থাকবে না। আগামী নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করছে, বিএনপি এবং জামাত, মূলত বিএনপির নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় আসার সম্ভাবনা প্রচণ্ড। সেই বিএনপির তৈরি করা র্যাব এই সরকার নির্বাচনের ঠিক 8 দিন আগে বিলুপ্ত করার ঘোষণা দিল। নির্বাচনের পরে, বিএনপি ক্ষমতায় আসার পরে এই সিদ্ধান্ত কি আদৌ টিকবে? যদি এই সিদ্ধান্ত না টিকে, তাহলে সরকারের মান সম্মান এবং প্রফেসর ইউনূস, বিশ্ববরেণ্য নোবেলজয়ী প্রফেসর ইউনূসের সম্মানহানি কি হবে না? চলুন একটু জেনে দেখি বাংলাদেশি গণমাধ্যম তো অবশ্যই, ভারতীয় গণমাধ্যমগুলোও কি বলছে এই ব্যাপারে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে।
দর্শক বলছিলাম সরকার শেষ মুহূর্তে গতকালকে একটা সার্কাস দেখেছিলাম আমরা। আমাদের নিরাপত্তা উপদেষ্টাকে প্রশ্ন করা হয়েছিল যে পৃথিবীর কোনো দেশে কোনো নিরাপত্তা উপদেষ্টা বিমানের পরিচালক হয় না, আপনি বিমানের পরিচালক হয়েছেন কেন? উত্তরে তিনি বলেছিলেন যে পৃথিবীর সব দেশে বিমান নেই। এই যে সার্কাসগুলো আমরা দেখছি, তিনি তাকে এই শেষ মুহূর্তে এসে সামরিক কেনাকাটা, সামরিক চুক্তি এটা কেন করা হচ্ছে সেই প্রশ্ন করা হয়েছিল। তিনি বলছেন এগুলো রেগুলার ওয়ার্ক, এটা ধারাবাহিকতা, এটা রুটিন ওয়ার্ক, এগুলো নাকি ধারাবাহিকতা। সরকার শেষ সময়ে এসে এত বড় বিগ মেগা সিদ্ধান্ত নিচ্ছে যেগুলো পরবর্তীতে সবগুলোই হুমকির মুখে পড়তে পারে। তার একটা র্যাব বিলুপ্ত করা। হ্যাঁ, সরকার যদি মনে করে যে কমিশনের রিপোর্ট এসেছে র্যাবের বিরুদ্ধে, এটাকে সুপারিশমালা তৈরি করলো, পরবর্তী সরকার মাত্র 10 দিনের মধ্যেই নতুন সরকার আসবে, তারা এসে সিদ্ধান্ত নেবে যে এই ব্যাপারটা থাকবে কি থাকবে না। এরই মাঝে পুলিশের পোশাক পরিবর্তন করে, বিভিন্ন বাহিনীর পোশাক পরিবর্তন করে বিতর্কের জন্ম দিয়েছে সরকার। পুলিশের পোশাক যে পর্যায়ে যে রুচির পোশাক দেওয়া হয়েছে সেটাকে পুলিশ থেকে সিকিউরিটি গার্ডে নামিয়ে আনা হয়েছে, এরকম সমালোচনা করতেও অনেককে আমরা দেখেছি। এবার র্যাবের ব্যাপারে বাংলাদেশি সংবাদ মাধ্যমের কথা তো রয়েছে, সব সংবাদ মাধ্যমে এই খবর এসেছে। ভারতীয় গণমাধ্যম কলকাতার আনন্দবাজার কি বলছে দেখুন। তারা বলছে বাংলাদেশের ভোটের আগে লুপ্ত হচ্ছে র্যাব, হাসিনা জামানায় রাজনৈতিক অপরাধে অভিযুক্ত বাহিনীর নাম বদল। অর্থাৎ শেখ হাসিনার আমলে এই র্যাবের বিরুদ্ধে প্রচুর অভিযোগ, তাদের কমিশন, এই সরকারের কমিশন রিপোর্টে বলেছে, সেই কারণেই র্যাবের বাহিনী বিলুপ্ত করা হচ্ছে। যাদের বিরুদ্ধে অভিযোগ, যে সকল অফিসারের বিরুদ্ধে অভিযোগ, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। যদি র্যাবের কাঠামোগত কোনো দুর্বলতা থাকে, সেই কাঠামোগত দুর্বলতা আপনি ঠিক করবেন, তা না আপনি পুরো বাহিনীকেই চেঞ্জ করবেন এবং বাহিনীর নাম চেঞ্জ করবেন। এই চেঞ্জ করতে পোশাক চেঞ্জ, এটা চেঞ্জ, ওটা চেঞ্জ, এই চেঞ্জগুলো করতে এত চেঞ্জ করতে যে রাষ্ট্রের একগাদা টাকা গচ্চা যাবে, সেগুলোর দিকে কোনো খেয়াল নাই। অথচ এই সরকার প্রথমেই এসে বলেছিল কতটা ব্যয় সংকোচন করা যায়, সেটাই এই সরকারের লক্ষ্য। তার প্রমাণ আমরা একে একে দেখছি। মানবাধিকার লঙ্ঘন থেকে রাজনৈতিক খুন, শেখ হাসিনার 1.5 দশকের প্রধানমন্ত্রীত্বে বাড়ি বিতর্কে জড়িয়েছে বাংলাদেশের সন্ত্রাস দমন বাহিনী র্যাব, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ নিয়ে ভোটের ঠিক আগে সেই বাহিনীকে কার্যত বিলুপ্ত করার ঘোষণা করল মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম তিনি জানিয়েছেন, আইন শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত কোর কমিটির সুপারিশ মেনে নাম বদলাচ্ছে র্যাব। তিনি বলেন র্যাবের নতুন নাম হবে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স। নাম উচ্চারণ করতে কিন্তু আপনার জান বাড়াই যাবে। স্পেশাল ইন্টারভেনশন ফোর্স, SIF। এখন র্যাবের নাম র্যাব আমরা সংক্ষেপে বলতাম র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, সেই র্যাবের জায়গায় এখন বলতে হবে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স। আমি নিশ্চিত বাংলাদেশের 99% মানুষ এই উচ্চারণটা করতে পারবে না। সাথে মানে সংক্ষিপ্ত যে রূপ SIF বলবে না সিপ বলবে নাকি সাপ বলবে না কি বলবে, এটা একেবারে জগাখিচুড়ি অবস্থা হবে। যাই হোক, দারুণ একটা ইনোভেশন এই সরকারের আমরা দেখলাম। ইউনূস সরকার শীঘ্রই এই বিষয়ে অন্তর্বর্তী নির্বাহী আদেশনামা জারি করবে বলে জানিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে নির্বাচনের আগে মানে নির্বাচনের ডিউটিতে কি র্যাব যাবে নাকি সিপ যাবে, এটা একটা বড় প্রশ্ন। নির্বাচনের ডিউটিতে কি কালো পোশাকের সদস্যরা যাবে নাকি মানে পিঙ্ক কালারের কেউ যাবে? আর পিঙ্ক কালারের কেউ যদি যায় তাহলে জনগণ বলবে যে এই বেটা তুই কেডা। যদি এরকম বলে, জনগণ দেখে যদি চিনতে না পারে বলে বেটা তুই কেডা, তুই তো কেউ না, তোরে তো আমি চিনি না। যদি এরকম হয়, ব্যাপারগুলো কিন্তু বিদঘুটে ব্যাপার হবে। নির্বাচনের আগে যদি এটা অনেক আগে যদি করা হতো সেটা ভিন্ন কথা ছিল। নির্বাচনের যখন আর 8 দিন বাকি, তখন এর মাঝে আপনি পোশাক চেঞ্জ করবেন কিভাবে, ওর লোগো চেঞ্জ করবেন কিভাবে, ওর সমস্ত কিছু, ওর গাড়ির ব্র্যান্ডিং, ওর ক্যাপের ব্র্যান্ডিং, ওর মানে শার্টের ব্র্যান্ডিং কিভাবে চেঞ্জ করবেন। র্যাবের যে পোশাক মানে প্রস্তাব করা হয়েছে, সেই পোশাকটাও আজগবি একটা কালারের পোশাক। মানে রুচিরও একটা লিমিটেশন থাকে, সেই লিমিটেশনটাকে সম্পূর্ণভাবে ক্রস করেছে এই রুচিবোধ। র্যাবের যে পোশাক মানে র্যাবের মানে নতুন সিপের SIF এর পোশাক যেটা নির্ধারণ করা হয়েছে। সন্ত্রাস দমন বাহিনী হিসেবে র্যাবের প্রতিষ্ঠা 2004 সালে যারা ক্ষমতায় ছিল তারা হচ্ছে বিএনপি এই প্রতিষ্ঠানটা তৈরি করেছিল। র্যাব বিভিন্ন বাহিনী থেকে সদস্য এনে এখানে একটা বিশেষায়িত বাহিনী তৈরি করা হয়েছিল, যেখানে সেনাবাহিনী, পুলিশ, নৌবাহিনী, বিমান বাহিনী, সব বাহিনীর সদস্যরা এখানে থাকেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে তখন ছিলেন খালেদা জিয়া। সেই সময় থেকে রাজনৈতিক পক্ষপাত দুষ্টের অভিযোগ করেছিল। ওই সময় বিএনপির আমলে আওয়ামী লীগ প্রচুর অভিযোগ করেছিল র্যাবের বিরুদ্ধে, যে র্যাব এই করছে, র্যাব ওই করছে, র্যাব আওয়ামী লীগকে দমন পীড়ন করছে। কিন্তু আওয়ামী লীগে সে র্যাব কিন্তু বিলুপ্ত করেনি। আওয়ামী লীগে সে র্যাব ঠিকই কাজে লাগিয়েছে এবং র্যাব মানে আওয়ামী লীগের মতো করে কাজ করেছে। আবার যখন সময় হয়েছে তখন আওয়ামী লীগের বিরুদ্ধে এবার অভিযোগ করা হচ্ছে। আওয়ামী লীগের আগে বিএনপির বিরুদ্ধে অভিযোগ করেছে, এখন আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ করেছে। তাহলে র্যাব দোষ করলো কি? সরকারের, যদি সরকার তাকে কুপথে পরিচালনা করে সেই দোষ তো সরকারের, কিংবা সরকারের ওই যথাযথ মন্ত্রণালয়ের। এই তো বাহিনীর দোষ না। আর বাহিনীর আইনে কাঠামোতে যদি কোনো দুর্বলতা থাকে, কোনো খামতি থাকে, বাহিনীকে স্বাধীন করার যদি প্রয়োজন থাকে, আপনি কমিশন করে একটা স্বাধীন কমিশন করে বাহিনীকে স্বাধীন করে দেন, তাহলেই তো হলো। এখন পর্যন্ত এত সংস্কার করছেন, কই পুলিশ কমিশন, পুলিশকে স্বাধীন করার ব্যাপার তো আর আসেনি। আপনাদের সব থেকে অগ্রাধিকার দেওয়ার কথা ছিল পুলিশ প্রশাসনের ব্যাপারে, কিন্তু সেই ব্যাপারে তো কিছুই হয়নি। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি। ফিরে আসছি আগামী দিনে নতুন একটি টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।